নমস্কার। কবিতা পাঠের সময় এখন। আজ আমরা কবিতা পাঠ করব একটি নতুন কবিতার বই থেকে, ভুবন পালিকা। কবিতার বইটির নাম ভুবন পালিকা। কবির নাম শান্তনু প্রামাণিক। বইটির পরিচয় দেওয়া যাক। বইটির প্রকাশক দিবারাত্রির কাব্য। প্রথম প্রকাশ বৈশাখ 1430। প্রচ্ছদ গৌতম মাঝি। এই বই থেকে আমরা কয়েকটি কবিতা পড়ব। কবিতাগুলি সংখ্যার দ্বারা চিহ্নিত। ভুবন পালিকা বইটির যে নাম, এই নামটি আমরা প্রত্যেকটি কবিতার নাম বলে ধরে নিতে পারি, সংখ্যার দ্বারা চিহ্নিত কবিতাগুলি। 1 নম্বর কবিতা। 12 মাস সেই মূর্তি ডাকিছে, অবনত আড়ষ্ট মুখে, মন্দভাগ্য ফিরে যায় নিশীথের শ্যামল আলোয়। দেখিতে দেখিতে অভ্যাস মতো সবার আগে হলুদ সুরায় মুখ রাখি, বৃন্দাবনে তখন কি রাধা উঠেছে কৃষ্ণের কাঁখে? জানি না গো, সে অসীম ক্ষমতাবান নই। শোনো, আমার মরণের পর তুমি এসে বলো, পয়মন্ত এক আলোর শিখা নিয়ে সেই দাঁড়িয়েছিল। অবিশ্বাসী হইনি, আমি সে বুদ্ধের সুজাতাই হই। হয়তো তখন দেখিবে প্রগাঢ় প্রকৃতির ভিড়ে থেকে একা একটি মানবী শলা করছে পাণ্ডুলিপি নিয়ে। মৃত নদীর সঙ্গে সঙ্গে দূরের হাওয়ায় উঠছি আমি যে, অগ্নিতাপে ক্লান্ত, অদ্ভুত নীরবতা হাঁটিতে হাঁটিতে যায় ডেকে। সবকটি বিবরণ পাঠের পর মনে হতে থাকিবে আবার, অনিবার্যভাবে আমাদের সময় হয়েছে ফিরে যাবার। আমরা কবিতা প্রসঙ্গে দু একটি কথায় আসব, আর তার আগে আরও দু একটি কবিতা পড়ে নিয়ে কবিতাগুলির বৈশিষ্ট্য বোঝার চেষ্টা করি। 2 নম্বর কবিতাটি। শতাব্দী বাহিত কোনো প্রণয়েই ভ্রম হয় না কেন? সেই সব যুদ্ধজাহাজ ঘরে ফিরে আসে বারংবার। সেখানে থাকিতেই হবে সঞ্চিত ব্যথা অচেনা জনতার। তারপরও বহু ব্যবহৃত অহংকার থাকে অন্ধকারে যেন। বুঝি না, সেসব কৌশল উপহাস মতো মনে হয়। তাহাদের সমাদর ভালো লাগে না, যেন বিচ্ছিন্ন উৎসবে একা বসে থাকা শ্রীরাধা। কবে তুমি আমার হবে? পাহাড়ের স্বপ্নময় ভূখণ্ড, বেজে ওঠো না আলোকমালায়। এতগুলি জড়ানো সমুদ্ররেখা ধরে প্রতিটি বন্দরে অপেক্ষমান সকল যাত্রীকে মনে হয় ডাকি, বলো শ্রীহরি। স্মরণে বিস্মরণে অজান্তে তাহাদেরই পথরেখা ধরি, সে এক দীর্ঘ তমসামতে অসফল ভ্রমণ অভিসারে। যাব না সখী, বিলুপ্ত সেই নিষিদ্ধ নগরের ডাকে। তুমুল আশ্চর্য মতো এখনও যে শিশুরা যায় মাকে চিনে রাখে। 3 নম্বর। অসংখ্য বচন ভার স্নেহ পলাশের মতো অবিরাম ভাবি। আলোচ্য হয় না জেনেও লাজহীন ওলট পালট হই। কি হলো না বুঝেও পাখির ওড়াউড়ি দেখা। শ্রীরাধা, যে যাপন ভালো হতো সেই সীমারেখা কই?
বন্ধ দুয়ার দেখেও বারবার যেন নাম ধরে ডাকো, গ্রামের শেষ সীমানায় তখন মা তার পতাকাটি রাখে। হাওয়ার ভিতর ভেসে আসছে সুদূরে যে সেই উত্তরটা থাকে, তবু তারই ততটাই অন্ধ আত্মসমর্পণ, অমল ছবিতে তবু যদি থাকো। সে বাক্য, সে ছবি অনেক দূরের ছিল, অথবা অন্য ভুবন, কোনোদিন অবসিত হবে না সেই পড়শির রূপকথা। জলেরা দিয়েছে গতি, খেলার স্রোতেও বহমান, গ্রাম সভা করে যাও নিশি যাপনের অনিবার্য সক্ষমতা। চুপিসারে পাশে দাঁড়ায় রেখাহীন অসংখ্য গল্প বিবরণ, কুয়াশার ভিতর দিয়ে দেখা যায় বেসামাল হৃদয় ক্ষরণ। আরেকটি কবিতা বলি। কোন 5 শতক ব্যাপী সে বিধির মতো চলেছি, সকল পরিশ্রমী বৃথা হয় না জেনে সম্ভাব্য শিয়রে। চন্দ্রকিরণ তলে বসিয়া ভাবিতেছে আমাদের সহায়ক মৃত দম্পতি, অবিরাম ঘুরে ঘুরে ডানা এসে থামে দেখি বন্ধ দুয়ারে। এসো বসি, পরজন্ম লোকের কথা বলা যাক পরস্পরে, এমন হবে না, হয় নাই কখনো পরের অন্যত্র লোকে। বিভ্রমে দ্বিধায় থেমে যাই, শাসন কৌশল থরে থরে, সাজানো নেই থাকিবারও নয়, অবসর মতো শ্রীরাধাকে দেখে। আনাগোনা বহু মানব মানবীরা করিতেছে, সন্তর্পণে তারা হাঁটে, পসরাই বদলে গেছে, অন্ধকারে তোমাকেও তবুও সাজাই, কাঠের মালা, পুঁতির জোড়া ফুল, হাসিতে থাকো বিভিন্ন পাঠে, সেই সব অজৈব বিবরণের অবিশ্বাস্য পাঠ নিজেকে দেখাই। শ্রীরাধা দেখো, প্রিয়জনের কাছে নেই, এই সব অলস বিশ্বাস আমাদেরই খায়, রঙিন পাহাড় উৎসবে মৃত মুখগুলি তবু সব ভেসে ভেসে যায়। আমরা 4টে কবিতা পড়লাম। এখানে শ্রীরাধা এবং প্রাসঙ্গিকভাবে রাধা বিনোদের কথাবার্তা আছে। তাকে বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন প্রাসঙ্গিকতায় বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে উপস্থাপনা করারই কবির হয়তো এই কবিতাগুলির উদ্দেশ্য। সেটা বাকি সব কবিতাগুলো পড়লে পরিষ্কার হওয়া যেতে পারে, কিন্তু অতগুলো কবিতা আমরা ভিডিওতে ধরতে চাইব না। আমরা মোটামুটি 4টে কবিতা পড়েছি। 4টে কবিতার মধ্যে তার আগে আমি কবির আর একটু পরিচয় দিয়ে নিই। কবিতার পরিচয় দেওয়ার পর, কবির পরিচয় দেওয়ার পর আমি আসব। কবির জন্ম 1961 সালে। তিনি অবিভক্ত পশ্চিম দিনাজপুরে জন্মেছিলেন। বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। কবিতা ও প্রবন্ধ গ্রন্থর সংখ্যা হচ্ছে 7টি। রূপসী বাংলা, ঝংকার এই নামের 2টো পত্রিকার তিনি সম্পাদক। এই কবির পরিচয়, কবির পূর্ব প্রকাশিত গ্রন্থগুলি সম্পর্কে একটা ধারণা নেওয়া যেতে পারে। কবিতা গ্রন্থ এই স্বপ্ন, এই জাগরণ এবং শিকড় বাকড়। লেখকের লেখা কয়েকটি প্রবন্ধ গ্রন্থের মধ্যে অজিত দত্ত জীবন ও কাব্য, অজিত দত্ত গদ্যকর্ম এবং বৈষ্ণব পদাবলীর ভণিতা প্রসঙ্গ, এবং সম্পাদিত গ্রন্থ জীবনানন্দের কবিতা ও অন্যান্য। টোটাল আমরা এখানে 2, 3, 5, 6টা গ্রন্থের পরিচয় পাচ্ছি। আর যে বইটি থেকে আমি কবিতা পড়ছি এটাকে ধরলে 7টি গ্রন্থ। তা অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে লেখক কবিতা লেখায়
তিনি একটা দীর্ঘ কবিতার লেখায় বা কবিতার সঙ্গে যাপনে তিনি একটা দীর্ঘ সময় অতিবাহিত করেছেন। কবিতার সম্পর্কে তার বোধ, বুদ্ধি, ভাবনা, চিন্তার একটা গভীরতা, একটা বিস্তৃতি আছে। তো আমরা এই যে বইটি থেকে 4টি কবিতা পড়েছি, আমার ব্যক্তিগতভাবে কিছু বলার আছে। সেটা হচ্ছে যে কবিতাগুলোর মধ্যে কবি সাধু ভাষা ব্যবহার করেছেন, কিন্তু তার মধ্যে মধ্যে সাধু ভাষার সর্বোচ্চ ঠিকমতো করে মেনে চলা হয়নি। এখন কবি এটা ইচ্ছাকৃতভাবে করেছেন কিনা সেটা তার ব্যাপার, বা কাব্য সমালোচকরা বলতে পারবেন যে এই সাধু এবং চলিত, যে ক্ষেত্রে আমরা কবিতাকে মুখের ভাষায় নিয়ে আসার কাজ করছি, কখনো কখনো কোথাও কোথাও একটি কবিতার কোনো কোনো অংশে কিছুটা অংশ, একটি দুটি পংক্তি আমরা কেউ কেউ সাধু ভাষা ব্যবহার করে কবিতাটির মাত্রা বা ব্যঞ্জনা বা অন্য কোনো রকম ব্যাকরোক্তি, ব্যঙ্গোক্তি ইত্যাদিকে প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করে থাকি, বা পুরনো ভাষার যে কথন রীতি তাকে ছোঁবার জন্যে করে থাকি। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়াপদগুলি, সাধারণ ক্রিয়াপদগুলি কখনো সাধু, একই পংক্তির মধ্যে আবার কখনো চলিত। যেমন আমরা হয়তো তখন দেখিবে প্রগাঢ় প্রকৃতির ভিড়ে থেকে একা একটি মানব শলা করছে পাণ্ডুলিপি নিয়ে। হয়তো তখন দেখিবে প্রগাঢ় প্রকৃতির ভিড়ে থেকে একা একটি মানবী শলা করছে পাণ্ডুলিপি নিয়ে। মৃত নদীর সঙ্গে সঙ্গে দূরে হাওয়ায় উড়িতেছি নয়, আমি যে অগ্নিতাপে ক্লান্ত অদ্ভুত নীরবতা হাঁটিতে হাঁটিতে যায় ডেকে, অদ্ভুত নীরবতা হাঁটিতে হাঁটিতে যায় ডেকে। এখন কবিতার মাত্রা, ছন্দ, পংক্তি এ সমস্ত মেনটেন করার জন্য কখনো সাধু এবং কখনো চলিত ক্রিয়াপদ যদি আমরা ব্যবহার করি, তাহলে সেটা কবিতাটিকে কতটা ঐশ্বর্যমণ্ডিত করলো, কতটা শ্রুতিমধুর করলো, কতটা তার অর্থের ব্যাপকতা ঘটলো, কতটা সে আবেদনমুখর হলো, সেটা ভাবার বিষয়। আমরা অন্য একটা কবিতা থেকে দেখতে পারি, আচ্ছা আমরা যে কবিতাগুলো পড়েছি সেই কবিতাগুলো বাদ দিয়ে যেগুলো পড়িনি এমন কোনো কবিতা থেকে আমরা দেখতে পারি। প্রয়োজনের বাহিরে গিয়াছে সকল সময় ইতিপূর্বে বহুবার, যে প্রদীপ জ্বলে উঠিয়াছে নয়, অহংকারে অন্ধকার বিভীষিকায় তার কাছে নম্র হয়ে স্নিগ্ধ বিশ্বাসে বসে থাকে অধিকার। শ্রম নয় স্বাধীনতা হবে বলে অথচ বিজোড় সাধনায় ফিরে যায়। প্রথা নয় রূপকথা মতো আমাদের জীবনের সকল সম্ভাবনা সম্পূর্ণ বিনাশের আগে রক্ষিত হয় না সকলের প্রেমময় দিবসে। অস্পষ্ট অবয়বে পা ফেলে ফেলে যেভাবে ক্লান্ত শিশুরা মাতৃগন্ধ চিনে ফেলে, তবুও প্রকৃত ছবিটি থাকে অব্যবহৃত ক্যানভাসে। আরেকটি কবিতার মধ্যে দেখা যাক, আমি কিন্তু চিহ্নিত করে বা আগে থেকে জায়গাগুলোকে দেখে রেখে পড়ছি না, আমি একটি করে কবিতার খানিকটা করে অংশ পড়ব এবং সেখান থেকে
আমি যে বক্তব্যটা রাখতে চাইছি সেটাকে ধরবার চেষ্টা করব। যতবার ভাবি ব্রত রক্ষা করছে, তোমার বাধ্য মন অবাধ অসারতা মেনে গেছে যেভাবে মানবী পৃথিবীর বাহিরে যে যেতে চায়, রাষ্ট্র কষ্ট মান্য এক ছবি, বেদের নিত্য মান কথা পাশে রাখে যত্নহীন অগণন। যারা ছিল স্থির তারা কোন এক গোপন আলো পেয়ে জ্বলে উঠেছে। উপাখ্যানের গল্প আছে তাহাদের অনেক, তবুও বোঝার সুবিধা মতো একের মধ্যে ভিন্ন কিছু মিশিয়ে প্রজনন তত্ত্বের সভায় যেন কেউ কেউ গেয়ে ওঠে রিমেক। এতগুলি পাখির কলরব এইখানে ছিল গোপনে ইশারায়, মায়াবী ডানার শব্দও এলো। কেন যে পড়শিরা না বুঝেই মৃত বলে মনে করো, রীতি রয়েছে যে এই সব অকথন প্রণয় বারবার হবে না, বিলাপে কাছে থাকো মরুর হরিণ সেই। পৃথিবীর সকল প্রণয় ইস্তেহার বয়ন ও রসায়িত সমাস পরস্পর কাছে থাকে, তবুও হঠাৎ অবসিত হলো মননে মননে, তুমি ঈশ্বরিত হও, তুমি ঈশ্বরী হও। হতে থাকো অস্থির বালিকা অভ্যাস, পুরাকালে রাম গিয়েছে বনবাসে, আমাকে পাঠাও অরণ্যে। মানে চলিত ক্রিয়াপদের দিকেই কবির প্রবণতা স্বাভাবিক কারণেই স্বাভাবিকভাবেই বেশি, কিন্তু কখনো কখনো কোথাও তিনি সাধু ক্রিয়াপদ ব্যবহার করেছেন। এইটা অন্যান্য পাঠকবৃন্দ, আমার মতো অদক্ষ পাঠকের কথা বাদ দিন, যারা দক্ষ বিবেচক এবং কাব্য রসগ্রাহী, তারা পড়ার পর যদি তাদের মতামত আমরা জানতে পারি তাহলে আমাদের বিশেষ উপকার হয়। কারণ আমরা এই যে কবিতার বইগুলো থেকে কবিতাগুলো পড়ি, এই কবিতাগুলো থেকে কবিতা লেখার, কবির ভাবনার, কবির দৃষ্টির, কবির অনুভবের সমস্ত দিককে ছুঁয়ে স্পর্শ করে আমরা কিছু শিখতে চাই, আমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে চাই, আমরা নতুন পথের সন্ধান করতে চাই। শান্তনু প্রামাণিকের এই কবিতার বই থেকে ভবিষ্যতে আরও একটি ভিডিওর মধ্যে আমরা আরও বেশ কিছু কবিতা পড়ব। সেদিন আর এই অবাঞ্ছিত কথাগুলি থাকবে না, শুধুমাত্র কবিতাগুলো থাকবে। নমস্কার।